আমি বলবো জনগণকে, যারা আপনারা যে অবস্থায় আছেন, ঢাকা অবরোধ করুন, ঢাকাকে অচল করে দেন এবং এদের বঙ্গোপসাগরে ফেলে দেন। জিয়া ভাই, এই যে লকডাউন মানে হচ্ছে ঘরে থাকো, লকডাউন মানে হচ্ছে তুমি ঘরে থাকো, আর ওষুধ কিনতে জরুরি হলে যাবা আর না যাবা না, হোটেল রেস্তোরাঁয় জরুরি যাবা আর না যাবা না, আর সবকিছু বন্ধ করে তুমি ঘরে থাকো, কাজকর্ম বন্ধ করে ঘরে থাকো। এতে সরকারে এত ভয় পাচ্ছে কেন, এত হুমকি দামকি দিচ্ছে কেন? আবার সেই হুমকি দামকি, এই যে আগের জায়গায় যাচ্ছে, আবার সেই হুমকি দামকিও লকডাউনে চাপা পড়ে যাচ্ছে। আমরা লকডাউনেই থাকতে চাচ্ছি। সরকার বলছে, কারণ সরকারের আপনার যদি পায়ের নিচে মাটি না থাকে তাহলে তো আপনি এই ধরনের বলবেনই। একটা কথা আছে না, বাংলায় একটা কথা আছে, খালি কলসি বাজে বেশি। তো আপনার তো যার জনসমর্থন নেই, কারণ রাজনীতিটা তো জনগণকে নিয়ে, তাই না? জনসমর্থন থাকতে হবে। আপনার যদি জনসমর্থন না থাকে সেখানে আপনি কিভাবে করবেন? তো আওয়ামী লীগের প্রসঙ্গ এসে, যে আওয়ামী লীগ তো জনগণের সম্পদ, জনগণ আওয়ামী লীগ করে। এটা সাধারণ কৃষক শ্রমিক আওয়ামী লীগ করে। কৃষক শ্রমিকরাই বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে লুঙ্গি লুঙ্গি পরা, গামছা গায়ে, গেঞ্জি গায়ে তারা যুদ্ধে গেছে, ৭১ যুদ্ধ করেছে। সুতরাং এখনো ওই মানুষগুলোই আবার রাস্তায় নেমে আসবে। ওই লোপাপা যেটা বলছিলেন যে অনেকে ভুল করেছে, অনেকে যেমন আমি আনিস আলমগীরের কথা মাঝে মাঝে শুনি, উনি বলেন যে বঙ্গবন্ধুর বাড়ি কেন পোড়ানো হলো, অথবা মাসুদ কামালের কথা বলেন। সবাই বলছেন, এখন বুঝতে পারছেন যে তারা কতটা স্বাধীনতা ভোগ করতে পারতেন, এখন কি ভোগ করেন। শফিক সাহেব বারবার, এনুস সাহেব নিজেই তো বলেছেন যে যে আপনারা কথা বলেন, আমি কথা আবার যেই কথা বলে তার টুটি চেপে ধরে, তাকে সঙ্গে সঙ্গে জেলে ঢুকায় দেয়। আপনি যখন প্রেস ক্লাবে পান্না এবং এই লতিফ সিদ্দিকী গেলেন, তখন ওনাদেরকে কেন গ্রেফতার করা হলো? এইগুলি চলছে যে যে ওনারা লকডাউন, যে ওনারা আর বাইরে বেরোতে পারবে না, ঢাকা শহর জনগণের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে ওনারা পরাজিত হবে। এবং আমি মনে করি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা আছে তাদেরকে রাস্তায় নেমে আসা, ভুল যেটা মানুষে করে এবং এই ভুলটা থেকে আমাদেরকে শুধরাতে হবে। যদি আমরা সেইটা শুধরাতে না পারি, তাহলে আমাদের যেটা যেটা আপনি দেখেন যে আমেরিকার সঙ্গে বাংলাদেশে একটা মিল আছে। মিলটা কোথায় আপনি জানেন? যে এই দুইটা দেশেই তাদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, বঙ্গবন্ধু কিন্তু বলে দিচ্ছেন আমি কেন যুদ্ধে যাচ্ছি তোমার সঙ্গে, কেন আমি যুদ্ধ করব, কি কি কারণে যুদ্ধ করতে চাচ্ছি, এবং যার জন্য সেটা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দেওয়া আছে। আর একটা হচ্ছে যে আমেরিকাও ১০০ বছর পরে আব্রাহাম লিঙ্কনের সময় গৃহযুদ্ধ করছিল। আমাদেরও একটা এখন গৃহযুদ্ধ করা দরকার, যেটা ক্লিন করা দরকার, এই রাজাকার বা আলবদর আল শামস বা স্বাধীনতা বিরোধীদেরকে চিরতরে বাংলাদেশ থেকে উৎখাত করা। এছাড়া কোনো বিকল্প নেই। সুতরাং এখন স্বাধীনতার পক্ষের শক্তিদের এক জায়গা দাঁড়িয়ে কাজ করা। এখন বিএনপি যতই বলুক তারা মুক্তিযুদ্ধের দল, তাহলে মুক্তিযোদ্ধার দল হলে তাহলে ফজলু ভাইয়ের বাড়ির সামনে ২-৪-৬ জন মানুষ যখন স্লোগান দিছিল চান্দাবাজরা, তখন তাদের ব্যাপারে পদক্ষেপ নেয়। আপনাকে এই অনুষ্ঠানে আমি বলছিলাম যে ওনারা দেখবেন যে ফজলু ভাইয়েরকে কয়েকদিন পরেই নমিনেশন দিয়ে, যাতে উনি মুক্তিযুদ্ধের কথা বলে, সেই জন্য ওনাকে আবার নমিনেশনে ওনাকে আবার মাঠে নিয়ে আসা হবে। আপনাকে বলেছিলাম, মনে থাকার কথা। এইটা হচ্ছে বিএনপি হচ্ছে বাটপারের দল। না হলে এই তারেক রহমান কেন বাংলাদেশে আসে না ১৫-১৬ মাস? আজকে আপনি দেখেন ওদের নেতারা এখন তো লকডাউন চলছে, লকডাউন কতদিন চলবে? যদিও আমি শেষ করি, ১৩ তারিখ লকডাউন ঘোষণা করেছে, এরপরে লকডাউন কবে নাগাদ শেষ হবে? সুতরাং বাংলাদেশে আসে আপাতত এই প্রসঙ্গ আমরা লকডাউনের উপর ছাড়ি না। এখন লকডাউনে আমার কথা হচ্ছে তোমরা বাসা থেকে বেরো না। আমরা ঢাকা শহর সাধারণ মানুষ যেভাবে নিরাপদ ছিল, আমি এটা আমার কথা না, বিএনপির নেতৃত্ব রুমিন ফারানা কিছুদিন আগেও বলছে যে যেখানে সে সন্ধ্যা ৭টার পরে ঢাকা শহরে বেরোতে ভয় পায়। এটা আমার কথা না, তারাই বলছে। সুতরাং আগে নারীরা নিরাপদ ছিল। আপনি কিছুদিন আগে দেখবেন যে এই আপনার চিটং এর যে জাফরুল্লাহ চৌধুরীর ওয়াইফ বোধহয় নারী সংস্কার কমিটির সভানেত্রী ছিল, তাই না? উনি একটা কথা বলেছেন যে উনি যত প্রস্তাবনা দিয়েছিলেন নারী সংস্কার, তার একটা উনি ইউনূস সাহেব শুধু সংস্কার কমিটি করলেন কিন্তু কানে তুললেন না। কিন্তু বঙ্গবন্ধু কন্যায় দিয়েছিলেন যে নারীরা দেখতে পাচ্ছে আপনার প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগ করা হতো তার 60% মেয়েদের প্রায়োরিটি দেওয়া হতো।
আপনি আমি যখন বড় হয়েছি, আপনি ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন তারা দেখবেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে হাতে গোনা কয়টা মেয়ে ছিল, এখন কতগুলো মেয়ে পড়ে, অথবা মেডিকেল কলেজে। এই যে নারী শিক্ষায়ন, তাহলে নারীদের আগায় আসা উচিত যে আপনার সন্তান যদি ভুল করে থাকে তাদের শিখান, তাদেরকে এবং এই লকডাউনে শরিক হয়ে ইউনূসকে বঙ্গোপসাগরে ফেলে দেন। আমি বলবো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ, হটাও ইউনূস বাঁচাও দেশ, এইটা ছাড়া কাজ হবে না। এবং এই লকডাউনে সেইটাই করতে হবে, এই ইউনূসকে হটাতে হবে। যিনি গণতন্ত্রে বিশ্বাস করে না, যিনি মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করে না, যিনি তার নিজস্ব সুবিধা ছাড়া আর কিছু বিশ্বাস করে না, তাকে হটানো ছাড়া আর কোনো কাজ নেই। এবং এইটা তো ওই যে আপনার ইন্ডিয়ান প্রেসও একটা প্রেস রিলিজ দিছে ইয়ার বিরুদ্ধে, শফিকের বিরুদ্ধে, ডাস্টবিন শফিকের বিরুদ্ধে। তো এইগুলি চলছে, এর পেছনে আছে স্বাধীনতা বিরোধী, যার জন্য তারা বারবার বলছে যে তাদের যে কাজগুলি করেছে সেটা সম্পূর্ণ সাংবিধানিকভাবে অবৈধ, যার জন্য তারা বারবার বলছে তাদের গণভোট হতে হবে। একজন বলে তাদের গণভোট, আরেকজন বলে ইলেকশন। এই আসলে ইলেকশন না দেওয়ার একটা কাজ। আরেকটা হচ্ছে যে আপনি 60% মানুষকে বাইরে রেখে একটা অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে করবেন? আরেকটা জিনিস আপনার মনে থাকার কথা, আমি বারবার বলেছিলাম যে বিদেশিদের কাছে গ্রহণযোগ্য, কার কাছে নিরাপদ বাংলাদেশ, অথবা কার কাছে জঙ্গিদের থেকে নিরাপদ, সেইটা হচ্ছে বড় জিনিস। বঙ্গবন্ধু কন্যার কাছে জঙ্গিদের থেকে নিরাপদ বাংলাদেশ, কারণ উনি জঙ্গিদেরকে জেলে ঢুকাইছিলেন, এনারা ছেড়ে দিছেন। আপনি যদি দেখেন যে আপনাকে মনে থাকার কথা যে তারেক রহমানের কি এখন পর্যন্ত একটা সাক্ষাৎকার দেখেছেন যে রয়টার বা অন্যান্য পাশ্চাত্যের কোনো মিডিয়ার সঙ্গে? না, কারণ তারা এখন পর্যন্ত তাকে ট্রাস্ট করে না। কিন্তু বঙ্গবন্ধু কন্যা তো সাক্ষাৎকার দিতে চাইলে অনেকেই নিতে চান, এবং এর ভেতরে অনেকগুলো সাক্ষাৎকার এসছে। সুতরাং জনগণও বুঝতে পারছে, এবং যারা ভুল করেছিল তারাও বুঝতে পারছে। এখন যারা আন্দোলন করেছিল যে লাল বদর, এই বাঁধন টাথন, তাদেরকে এখন দেখেন না, তাদের কোথায় গেল এত এত আন্দোলন। সুতরাং এদেরকেও বিচারের আওতায় আনতে হবে, কারণ এরাই এই আবু সাইদ হত্যাকাণ্ড থেকে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে তার পেছনের শক্তি। মুগ্ধ বলেন, আমি মাঝে বলেছিলাম যে আবু সাইদকে যে পুলিশ হত্যা করে সেটা বিচার করেন, বিচার তো বঙ্গবন্ধু কন্যা বিচার করতে যাচ্ছিল, তাহলে আবু সাইদ যখন নিয়ে গেল তখন রক্তের দাগ দেখলাম না কেন, যদি পুলিশের গুলি দিয়ে মারা যাবে? এইটা যে আবু সাইদের বাবাও বলেছে যে তাকে পেছন থেকে গুলি করা হয়েছে। সুতরাং এইটা যে এই 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 জঙ্গিদের কাজ, সেটা বোঝা যাচ্ছে। আবার পাপিসিডে মানে চালের নামে পাপিসিড আসছে একটা জনগোষ্ঠীকে অকেজো করে দেওয়ার জন্য। সুতরাং এই লকডাউনের ভয়ে এখন মনে হয়, আমার যেটা মনে হয়, এরা এই লকডাউনে ঘরে বসে বসে পাপিসিড খাবে, ভাত তো খেতে পারবে না, পাপিসিড খাবে। সুতরাং আমার মনে হয় যে জনগণ রাস্তায় নেমে আসবে এবং এই ইউনূস সরকারকে প্রতিহত করবে, এবং তারা ঢাকা শহর থেকে বেরোতে পারবে না। আমি চাই না যে তারা পালিয়ে যাক, যে কয়জন গেছে, কিন্তু এদেরকেও আবার ধরে আনতে হবে বাংলাদেশে, কারণ না এদের বিচার করতে হবে, না বিচার না করলে হবে। গত বছর অগাস্টের পর থেকে আমরা কথা বলে আসছি, অনেক লোক আছে যারা ছিল না মাঠে, আমরা কথা বলছি, এবং এই আমি যে এলাকায় থাকি আমাকে অনেকে বলেছে যে আমরা দুইজন মানুষ অলওয়েজ কথা বলে এসেছি। কিন্তু এখন দেখছি অনেক জায়গায় অনেকে পরবর্তী এসে, কারণ এরা হাইজ্যাক করে নিয়ে যেতে যায়। এই যে হাইজ্যাকিং প্রবণতা, এটা বুঝতে হবে। আরেকটা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা যদি দেখে থাকেন, উনিও বুঝবেন যে কারা হাইজ্যাক করেছে, কারা আওয়ামী লীগকে ব্যবহার করে ছবি বাণিজ্য করেছে অথবা লাভবান হয়েছে, তারপরে আমাদেরকে বুকের জায়গা পিঠ দেখিয়েছে। সুতরাং সেইটা বুঝতে হবে স্বাধীনতাপন্থীদের। ধন্যবাদ। সরি। না, অসুবিধা নাই, আপনারা সবাই বললে কথাগুলো আরো সাপ্লিমেন্ট করলে, যেটা আমি বাদ দিয়েছি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমার যে কজ, যেটা সুজাত ভাইয়ের কাছে আমি যাই, আমার যে কজ, আমি জুলাই এবং অগাস্টে, শুধু জুলাই আগস্ট না, 18তেও আমি কোটার পক্ষে। আমি কোটা নিইনি, এটা বিপুল ভাইকে আমি বহুবার বলেছি, কিন্তু আমি কোটার পক্ষে, আমি কোটার পক্ষে ছিলাম, আমরা সবাই। কারণ আমি জুলাই অগাস্ট থেকে আমি সবসময় কোটার পক্ষে, কারণ আমাদের একটা মুক্তিযোদ্ধার চেহারা আপনি দেখেন, একটা রাজাকারের চেহারা দেখেন, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবস্থা। মানে কৃষক, শ্রমিক, জনতা, আমাদের যেসব মুক্তিযোদ্ধারা, প্রান্তিক মুক্তিযোদ্ধারা মানে মুক্তিযুদ্ধ করেছে,
তাদের চেহারা দেখেন আর একজন রাজাকারের চেহারা দেখেন, তাদের ছেলে মেয়েদের চেহারা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন কেন কোটাটা প্রয়োজন। একটা নারী, বাংলাদেশের গ্রামের একটা নারীর কোটাটা কেন প্রয়োজন, তার সন্তানের কেন কোটাটা প্রয়োজন। একটা নারী একটা প্রাইমারি স্কুলের টিচার হলে গোটা সংসার দাঁড়িয়ে যায়, কেন কোটাটা প্রয়োজন। একজন আদিবাসীর কেন কোটাটা প্রয়োজন। সুতরাং কোটা প্রসঙ্গে আর না যাই, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, এই যে লকডাউন নিয়ে আজকে যে দিনে যে কথা হচ্ছে, বাংলাদেশের দিন শেষে একজন মানুষ যদি বাংলাদেশের নেতৃত্বে এখনো প্রাচুর, গড সেভার, আল্লাহ তাকে সুস্থ রাখুক, সেটা হচ্ছে যদি আমরা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের রাইটস নিয়ে যদি কেউ কথা বলে, বাংলাদেশের অর্থনীতিতে যদি কেউ কথা বলে, বাংলাদেশকে আপহোল্ড করে যদি কেউ কথা বলে, দ্যাট ইজ শেখ হাসিনা। সুতরাং এই মুহূর্তে উনি যে ডাকটা দিয়েছেন, সবাই এই 13 তারিখের লকডাউন সফল করো, ঠিকঠাক মতো থেকে, উনি কোনো ব্লাড শেড চান না। আমি আপনাকে ছোট্ট একটা গল্প, এটা হয়তো বিতর্কই তৈরি করে দিবে কিনা সেটাও আমি জানি না। উনি এতটা মানবিক, যখন এই যে নূর হোসেন আমরা বলি, নূর হোসেনের ফ্যামিলিকে উনি এত বছর কারা দেখে রাখছে। বিএনপিও মাঝে মাঝে দেখি যে নূর হোসেন একটু নামার চেষ্টা করে, কারণ তারা যুক্ত হয়েছিল, কারা করেছে। এবং নূর হোসেন যখন, আমি আমার বাবার কাছ থেকে এটা শুনেছি, নূর হোসেন যখন খালি গায়ে এরকম গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক বলে যাচ্ছে, বলছে ওকে এইভাবে যাচ্ছে কেন, শেখ হাসিনা বলছে ওকে তো গুলি করবে, ওকে একটা শার্ট পরাও। শেখ হাসিনা হচ্ছেন ওই লেভেলের মানবিক একটা মানুষ, ওনাকে পোর্ট্রে করা হয়েছে মনস্টার হিসেবে। এবং দিনের পর দিন আমাদের পক্ষের সুশীল সমাজ চুপ থেকেছে, এবং কিছু সুশীলধারী যাদেরকে তৈরি করে এইভাবে ওনাকে পোর্ট্রে করা হয়েছে। কিন্তু আজকে দিনে 16 মাসে বাংলাদেশের মানুষ আবারও বুঝতে পেরেছে, গ্রামের যে কোনো একটা মহিলাকে যায় জিজ্ঞেস করেন না আপনি কাকে চান, সে বলবে আমি শেখ হাসিনা চাই। সে কিন্তু কোনো রাজনীতি দলের সাথে তার কোনো লেনা দেনা নাই। সে জানে আজকে 16 মাসে আমি যে জায়গাটায় গেছি, আমার নিরাপত্তা, আমার কর্মসংস্থান, আমি যদি আজকে নির্বাচন হয়, আজকে জামাত আসে, আজকে কিছু হয়, আমার সমস্ত অধিকার ক্ষুণ্ণ হয়ে যাবে। বাংলাদেশের পুরুষরা যেরকম কর্মক্ষম, পুরুষরা যেরকম একটা অর্থনীতিতে একটা ছোট পরিসরে সে ভাবে, একটা মানুষ, একটা নারী যদি স্বাবলম্বী হয়, তার সংসারটা বেঁচে যায়। এটা আপনারা জানেন, এটা আমরা সবাই জানি। সুতরাং 13 তারিখের লকডাউনে আজকে যেহেতু শেখ হাসিনা ডাক দিয়েছেন, সেটা বাংলাদেশের জনহিতকর কাজের, মানে বাংলাদেশের মানুষের মঙ্গলের জন্য, বাংলাদেশটা যেন আসলে ফিরে দাঁড়ায় মুক্তিযুদ্ধের ধারায়। বাংলাদেশটা মুক্তিযুদ্ধকে আপহোল্ড করতে আমরা যদি না করতে পারি, আমরা কিন্তু চূড়ান্ত হার হবে। আমাদের আসলে ঘুরে দাঁড়ানোটা জরুরি। এই হচ্ছে আমার কথা। জি, এই লকডাউন মানে হচ্ছে আপনি ঘরে থাকলে নিরাপদ থাকবেন, গুলি খাবেন না, আপনি ঘরে থাকলে ছুরিঘাত হবেন না, আপনি ঘরে থাকলে রাস্তায় গিয়ে অহেতুক মৃত্যুর মুখে পড়বেন না। শুধু তাই না, এই লকডাউনটাকে আপনাকে যেভাবে নির্দেশনা আসছে, সেটা যদি আপনি ফলো করেন, আপনি আপনাকে হেল্প করছেন। শুধু গুলি খাবেন না, ছুরি খাবেন না তা না, আপনি আমি একটা একটা করে বলছিলাম আমাকে ধাপে ধাপে, এইগুলোই তো, এসব কারণে মানে অযাচিত ভাবে আপনি গিয়ে ইয়ে হবেন না। তাই না, এই লকডাউনটা সফল হলে আরেকটা যখন কর্মসূচি, মানে আমাদের এই কর্মসূচিগুলো সফল করতে হবে আমাদের মুক্তির জন্য, বাংলাদেশের মুক্তির জন্য, এবং আমার একটা সিকিউর ভবিষ্যতের জন্য, যে ভবিষ্যৎটা আসলে খুবই মানে ইমিডিয়েট, আমার একটা লং টার্ম একটা পরিকল্পনা না, শর্ট টার্মে আমরা যেন আমাদের বাংলাদেশটা একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করতে পারি। সেই লকডাউনটা আমাকে সফল করতে হবে। শুধু আমার পার্সোনালি এখন আমি গুলি খেলাম ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে আমি একটা নিরাপদ বাংলাদেশ চাই, যেটা আমরা হারিয়ে ফেলেছিলাম এই জুলাই আগস্টের মধ্য দিয়ে, 5ই আগস্টে যেটা হারিয়ে গেছে। স্থায়ীভাবে একটা নিরাপদ, স্থায়ী আমরা একটা সমাধান চাই। সেই জন্য এটা আমার কন্ট্রিবিউশন, যে আমি বাইরে হব না, আমি আমার বাচ্চাদেরকে স্কুলে দিব না, আমি বাসায় থাকবো, আমি এটাকে সফল করব। যেমন করোনার সময় বলতো না, তোমরা বাইরে বের হবো না, ছোঁয়াচে মানুষের সাথে গেলে, সংস্পর্শে গেলে ইয়ে হবে। ঠিক বুঝে নিতে হবে এই লকডাউনটা ঠিক ওই টাইপের সিরিয়াস ম্যাটার, যেটাতে আমাদের সবাইকে
সম্পৃক্ত হতে হবে। শেষ প্রশ্নটা করি, তাহলে এই নিরপরাধ, নিরস্ত্র, নিরহংকারী একটা কর্মসূচি বা শব্দ লকডাউন, তাকে তো ভয় পাচ্ছে কেন সরকার? তাকে ভয় পাচ্ছে সরকার কারণ সরকার ওই শুরুতে আমি আপনাকে বলছি, এই সরকার জনসরকার যা করে আসছে সেটা আমাদের রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক, এবং বাংলাদেশের জনগণ প্রচন্ড পরিমাণে তার রাষ্ট্রকে ভালোবাসে, তার নিরাপত্তা, তার নিজের অধিকার। সবচেয়ে বড় কথা, একটা মানুষের অধিকারই না থাকলে তাহলে কেমনে হবে?